জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সহযোগী অধ্যাপক ১৬তম বেস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী। আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে ২৩১-৯০৫ কোডের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার ৩ নম্বর ক্লাস নেব। আমাদের আজকের লেকচারের শিরোনাম ভারতের জাতীয় সংহতি। প্রথমে আমি প্রারম্ভিক বক্তব্য বা প্রাক্কথা আলোচনা করব। ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি বৃহত্তম দেশ। প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনে শাসিত হবার পর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে। সংহতিবোধ জাতীয়তাবাদ গঠনে প্রাণ স্বরূপ। আর জাতীয় ঐক্য ছাড়া বিশ্বের ইতিহাসে কোনো জাতীয়তাবাদী ধারণা গড়ে ওঠেনি। স্বাধীনতা লাভের পর থেকে ভারত জাতীয় সংহতি অর্জনে কতিপয় সমস্যার সম্মুখীন হয়েছে। ঔপনিবেশিক শাসক গোষ্ঠী ভারতের অসংগতির বীজ বপন করে গিয়েছিল, যার রেশ এখনো অব্যাহত রয়েছে। মূলত ভারত বিভিন্ন ভাষাভাষী, ধর্ম, গোত্র ও সম্প্রদায় বিভক্ত হওয়ায় সংহতিজনিত সমস্যার সৃষ্টি হয়েছে। তবে একথা সত্য যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে ভারতের জাতীয় সংহতি রক্ষার জন্য ভারতের জনগণ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী সকলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাই সমস্যার পরেও তাদের সংহতি দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলোর চেয়ে অনেকটাই উন্নততর। শিক্ষণ ফল। ভারতীয় জাতীয় সংহতি অধ্যায় পড়ে আমরা যে বিষয়গুলো জানতে পারব। ১. সংহতি ও জাতীয় সংহতি কি? ২. ভারতীয় জাতীয় সংহতির সমস্যাগুলো আমরা জানব। সমস্যার মধ্যে যে বিষয়গুলো আমরা জানব: বর্ণ, শ্রেণীগত, সম্প্রদায়গত দ্বন্দ্ব, কেন্দ্র প্রদেশের বিরোধ, মৌলবাদ, রাজনৈতিক অস্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব, ধর্মীয় সংঘাত, সন্ত্রাসবাদের প্রভাব, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সংবিধান সংশোধন। এরপরে আমরা জানব ভারতীয় জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার কারণ বা কৌশল সমূহ। আর এর মধ্যে যে বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে সেগুলো হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার সফলতা, জাতীয়তাবাদ, দ্রুত সংবিধান প্রণয়ন, জাতীয় ঐক্যবোধ, সংবিধানের প্রতি জনগণের আস্থা, সামরিক শাসনের অনুপস্থিতি, ধর্মীয় ঐক্য, ভাষা ও সংস্কৃতিগত স্বাধীনতা, জনগণের সচেতনতা, আমলাদের প্রশাসনিক অভিজ্ঞতা। এছাড়াও কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো ইত্যাদি অন্যান্য কারণের মধ্যে আলোচনা করব। প্রথমে আমি আসছি সংহতি ও জাতীয় সংহতি কি। সংহতি একটি ব্যাপক বিষয়। সংহতি শব্দের অর্থ হলো একাত্মতা বা ঐক্যবদ্ধতা। জাতীয় সংহতির অর্থ হলো জাতীয় ঐক্য প্রচেষ্টা। জাতীয় সংহতি বলতে সামগ্রিক ঐক্য বজায় রাখার প্রচেষ্টাকে বোঝায়। ব্যাপক অর্থে বলা যায় জাতীয় সংহতি হলো রাষ্ট্রীয় কাঠামো ও প্রক্রিয়ায় এক প্রকার সুশৃঙ্খল বন্ধন, যার মাধ্যমে একটি দেশের মধ্যেকার আঞ্চলিক বৈষম্য, সকল প্রকার খণ্ড বিখণ্ড চিন্তাধারা ও মতবাদ এবং সংকীর্ণ আনুগত্য সমূহকে বাতিল করে একটি জাতীয় চিন্তাধারা সৃষ্টি করে। অধ্যাপক মায়ারন উইনার লিখেছেন, বিখণ্ড চিন্তাধারাকে উচ্ছেদ করে একটি জাতীয় ভিত্তিক সম্পর্ক সৃষ্টি করাই হলো জাতীয় সংহতি। স্যামুয়েল হান্টিংটন লিখেছেন, ন্যাশনাল ইন্টিগ্রেশন is a phenomenon as mass as national disintegration. সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি জাতীয় সংহতি এমন এক নীতি যার মাধ্যমে একটি গোটা জাতিকে জীবনের সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ রাখা যায়।
যখন ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে কোনো জনসমাজ একত্রিত হয়, সকল প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাত, সাঞ্চলিক সাম্প্রদায়িক দ্বন্দ্বের ঊর্ধ্বে ওঠে, জাতির মৌলিক প্রশ্নের দ্বারা ঐক্যমত পোষণ করে, তখনই জাতীয় সংহতি প্রতিষ্ঠিত হয়। জাতীয় সংহতি একটি দেশের জন্য অত্যাবশ্যক, কারণ এক সংহতি না থাকলে একটি দেশ ঐক্যবদ্ধভাবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে না। এবার আমরা জানব ভারতীয় জাতীয় সংহতির সমস্যা সমূহ কি কি। ভারত বহুজাতির বাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, প্রদেশগত ভিন্নতা রয়েছে। তারপর রয়েছে বিশাল জনগোষ্ঠী, আর এই বিশাল জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা যে কোনো সরকারের পক্ষে কঠিন। তাই 47 সালে ভারত স্বাধীনতা লাভের পর থেকে অদ্যাবধি যে সকল সংকটের সম্মুখীন হয়েছে বা সংহতির সংকটের সম্মুখীন হয়েছে, সেগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করছি। এক, বর্ণ ও সম্প্রদায়গত বিরোধ। ভারতের ভূখণ্ডে বহু বর্ণ ও সম্প্রদায়ের লোক বসবাস করে। এই বর্ণ সম্প্রদায়ের মধ্যে প্রায় দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি হয়েছে, যা দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। ভারতের বিহার, আসাম, মহারাষ্ট্র, ত্রিপুরার বিভিন্ন বিষয় নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছে, ফলে সংহতি বিনষ্ট হচ্ছে। দুই, কেন্দ্র প্রদেশের বিরোধ। ভারতে একটি কেন্দ্রীয় সরকার এবং প্রদেশের দুর্বল প্রাদেশিক সরকার কার্যকর রয়েছে। কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের চেয়ে অধিকতর শক্তিশালী, প্রায়শই কেন্দ্র প্রাদেশিক কার্যক্রমে হস্তক্ষেপ করে, যা কেন্দ্র প্রদেশের বিরোধ হেতু জাতীয় সংহতি বিনষ্ট করছে। যেমন পশ্চিম বাংলায় স্বার্থ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে অনেক বিষয়ে মতান্তর রয়েছে, তিস্তা বাঁধ সহ বহু বিষয়ে। এর ফলে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে অনেক ক্ষেত্রেই ব্যবধান তৈরি হচ্ছে। তাছাড়া আসাম, কর্ণাটক, গুজরাট, বিহার, কাশ্মীর, জম্মু, পাঞ্জাব অসংখ্য অঞ্চলে প্রদেশের সাথে কেন্দ্রীয় সরকারের অনেক বিষয়ে মতানৈক্য রয়েছে, যা জাতীয় সংহতির ক্ষেত্রে বাধা বা অন্তরায় সৃষ্টি করেছে। তিন, মৌলবাদ। ভারতীয় জাতীয় সংহতির সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৌলবাদ। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর থেকে ধর্ম নিরপেক্ষ সরকার ক্ষমতায় ছিল। বর্তমানে সাম্প্রদায়িক দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি একটি হিন্দুত্ববাদী রাজনৈতিক দল। এটি ব্রিটিশ আমলে প্রবর্তিত রাষ্ট্রীয় সংঘ, পরবর্তীতে RS প্রতিষ্ঠিত হয়েছিল, তারই একটি শাখা মাত্র। বিজেপি ভারতকে একটি হিন্দু রাষ্ট্র পরিবর্তন করতে চায়। তারা মুসলমানদের উপর বৈষম্য শুরু করেছে, যা মৌলবাদ সৃষ্টিতে সহযোগিতা করেছে। বিভিন্ন জায়গায় হামলা, মামলা মাধ্যমে হিন্দু মুসলিম সংঘাত বেড়েছে, যার ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। অথচ এই মৌলবাদ ভারতীয় জাতীয় সংহতিকে বিনষ্ট করছে। চার, রাজনৈতিক অস্থিতিশীলতা। জাতীয় সংহতির একটি অন্যতম শর্ত হলো জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, কারণ অস্থিতিশীলতা কখনো জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে না। ঘন ঘন কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও শ্রদ্ধার অভাবে প্রায়শই দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং রাজনৈতিক পরিস্থিতি বা অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। যেমন কাশ্মীরে সংবিধান পরিবর্তনের মাধ্যমে কাশ্মীরে বিশেষ অধিকার যখন শিথিল বন্ধ করে দেয়, তখন বিরোধী দলগুলো কাশ্মীরে গিয়েছিল তাদের অবস্থা দেখবার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদেরকে নামার পর তাদেরকে আর কোনো জায়গায় যেতে দেয়নি, পুনরায় বিমানে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিয়েছিল। এর ফলে বিরোধী দলগুলোর মধ্যে অবিশ্বাস
এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, আর এই দ্বন্দ্ব জাতীয় সংহতিকে বিনষ্ট করছে। 5, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। জাতীয় সংহতির অন্যতম হাতিয়ার হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। গণতন্ত্রের জন্য দলীয় নেতৃবৃন্দের মধ্যে সংহতি, শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহযোগিতা ও সহিষ্ণুতা এবং একে অপরের প্রতি আন্তরিক বিশ্বাস আবশ্যক। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করলেও রাজনৈতিক নেতৃবর্গ জনগণের মধ্যে সচেতন মনোভাব বা গণতান্ত্রিক মনোভাব বা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হয়নি। ফলে জাতীয় সংহতি বিনষ্ট হচ্ছে। 6, ধর্মীয় সংঘাত। ভারতে জাতীয় সংহতির প্রধান সমস্যা হচ্ছে ধর্মীয় সংঘাত। কেননা বিভিন্ন ধর্ম এবং গোত্রের লোক ভারতে বসবাস করে, তবে হিন্দু মুসলিম সবচেয়ে বেশি। গরু জবাইকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে বহু হানাহানি হয়েছে এবং বহু মুসলমান নিহত হয়েছে, আর এর ফলে হিন্দু এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে, যা তাদের বিরোধকে অসহনীয় পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিজেপির হিন্দুত্ববাদ জাতীয় সংহতিতে হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের প্রভাব। সন্ত্রাসবাদ একটি দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। ভারতে সন্ত্রাসবাদ দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। সন্ত্রাসবাদীরা রাজনীতিবিদদের হত্যা করছে। জম্মু ও কাশ্মীরে মুসলমানদের নির্বিচারে হত্যা, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধীর হত্যা একটি নিত্য নৈমিত্তিকের পর্যায়ে এসে গেছে, আর এটি ভারতে বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে। কারণ এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো মনে করে হত্যার মাধ্যমেই তাদের লক্ষ্য অর্জন সম্ভব, আর এটির পিছনে বিভিন্ন গোষ্ঠী পর্যায়ের আড়ালে প্যাট্রোনাইজ বা সহযোগিতা করছে। তাই সন্ত্রাসবাদ জাতীয় সংহতি সংকটে ভূমিকা পালন করছে। 8, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বিচ্ছিন্নতাবাদ জাতীয় সংহতিকে বিনষ্ট করে। বর্তমানে ভারতের কয়েকটি রাষ্ট্রে বিচ্ছিন্নতাবাদ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে মহারাষ্ট্র, ত্রিপুরা, মণিপুর ও নাগাল্যান্ডে এই আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে। এছাড়াও পাঞ্জাবে শিখদের, জম্মু ও কাশ্মীর মুসলমানদের, নাগাল্যান্ডে কুর্দিদের এবং পূর্ব পশ্চিম বাংলায় মুসলমানদের আন্দোলন ভারতের ঐক্য সংহতি বিনষ্ট করছে। কারণ যখন সম্প্রদায়গুলো তাদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং তদনুযায়ী নিজস্ব আলাদা ভূমি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হয়, তখন একটি রাষ্ট্রের ঐক্য সংহতি বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। আর সরকারিভাবে যদি এগুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু ঐক্য সংহতি ক্রমাগতই সংকটের দিকে ধাবিত হয়। তাই তো ভারতের জাতীয় সংহতির ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদ একটি নেতিবাচক ভূমিকা পালন করছে। 9, সংবিধান সংশোধন। জাতীয় ঐক্য সংহতি বজায় রাখার ক্ষেত্রে সংসদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে ভারতীয় সংবিধান যুগোপযোগী সংশোধনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবর্তে জাতিগত সংঘাত বা হিন্দুত্ববাদ সৃষ্টিতে অধিকতর ভূমিকা পালন করছে। 1947 সালের অব্যবহিত পরে ভারতে একটি সংবিধান প্রণীত হয়েছিল। দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিল এবং তারা ধর্ম নিরপেক্ষ নীতি অনুসরণ করায় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে তেমনটা ব্যবধান সৃষ্টি হয়নি। পরবর্তীতে বিজেপি ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে হিন্দুত্ববাদ কায়েম করতে সচেষ্ট হয়েছে, আর এর ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি সংঘাত তৈরি হয়েছে এবং এই সংঘাত জাতীয় সংহতিতে সংকট তৈরি করছে। এবার আসছি জাতীয় সংহতিকে অক্ষুণ্ণ রাখার উপায় সম্বন্ধে। ভারত বহু জাতির বাস।
বহুশ্রেণী জাতি গোষ্ঠী সম্প্রদায় এবং বহুবিধ নৃগোষ্ঠীর লোক বসবাস করে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভের পর প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় জাতীয় সংহতি ও ঐক্য বজায় রাখা। ভূভাষাভাষী ও সম্প্রদায়ের লোক থাকলেও রাজনীতিবিদ, জনগণ সহ সকল শ্রেণীর যৌথ প্রচেষ্টায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত তাদের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। কেননা 47 সালে সংবিধান প্রণয়নের পর জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসে। জওহরলাল নেহরু থেকে শুরু করে রাজীব গান্ধী পর্যন্ত যতজন শাসক ছিলেন তার প্রত্যেকে হিন্দুত্ববাদকে অগ্রাধিকার না দিয়ে সকল সম্প্রদায়ের মর্যাদা নিরূপণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আর পদক্ষেপ বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করেছিল, আর ঐক্যের বন্ধনই জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আর এই নিম্নে বিভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীর মধ্যে সংহতি অক্ষুণ্ণ রাখার যে কারণগুলো রয়েছে, এখন আমি তোমাদের উদ্দেশ্যে পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করবার চেষ্টা করছি। এক, সংসদীয় সরকার ব্যবস্থা। ভারতের সরকার ব্যবস্থা সংসদীয় প্রকৃতির। স্বাধীনতা লাভের পর থেকে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের প্রতিনিধির মাধ্যমে সংসদ নির্বাচনের সুযোগ পায়। তারা আইনসভায় সহজে তাদের অভাব, অভিযোগ ও দাবি দাওয়া উত্থাপন করতে পারে। প্রধানমন্ত্রী বৃহত্তম সম্প্রদায়ের প্রতিনিধি হলেও সকল সম্প্রদায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল থাকার কারণে সংসদীয় সরকার চরমভাবে সফলতা লাভ করেছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেছে, কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেয়নি। এছাড়াও ধারাবাহিকভাবে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, জনগণের মধ্যে নির্বাচন নিয়ে কোনো বৈরিতা বা সংঘাত তৈরি হয় নাই, কারণ তারা প্রতিটি জাতিগোষ্ঠী জানে 5 বছর পর পর নির্বাচন হবে এবং তারা তাদের যোগ্য লোককে প্রতিনিধি বাছাই করতে পারবে। এই ধারাবাহিকতা ভারতে সংসদীয় গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। 2, জাতীয়তাবাদ। ভারতে জাতীয় সংহতি রক্ষার পেছনে সবচেয়ে প্রভাব ফেলেছে জাতীয়তাবাদ। প্রথম বিশ্বযুদ্ধে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়েছিল। ভারত স্বাধীনতা লাভের পরও জনগণের মধ্যে তা পরিলক্ষিত হতে দেখা যায়। ভারতে বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করে, কিন্তু মৌলিক প্রশ্নে, রাষ্ট্রের মৌলিক প্রশ্নে তারা নিজেদেরকে ভারতীয় বলে। যেমন পশ্চিম বাংলার বাঙালিরা নিজেদেরকে বাঙালি বলে, কিন্তু আইডেন্টিটির ক্ষেত্রে তারা নিজেদেরকে ভারতীয় বলে। এইভাবে ভারতের 25টি অঙ্গরাজ্য আছে। সকল মানুষ আঞ্চলিকভাবে তাদের পরিচয় দেওয়ার পরও তারা রাষ্ট্রীয়ভাবে তারা একে ঐক্য পোষণ করে, তারা নিজেদেরকে ভারতীয় বলে প্রচার করে। আর এই ধরনের জাতীয়তা ভারতের জাতীয় সংহতির মূল মন্ত্র হিসাবে কাজ করে। 3, দ্রুত সংবিধান প্রণয়ন। একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার মূল দলিল হল সংবিধান। ভারত স্বাধীনতা লাভের পরপরই জাতীয় কংগ্রেস একটি পরিপূর্ণ যুগোপযোগী সংবিধান প্রণয়নে সক্ষম হয়েছে। এই সংবিধানের বিভিন্ন জাতি গোষ্ঠীর অধিকারকে স্বীকৃতি দিয়েছে। ফলে রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখা সম্ভব হয়েছে। কেননা সংবিধান প্রণয়নে বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষা সাহিত্যকে মর্যাদা দেওয়া হয়েছে, কোথাও কোনো প্রকার সংঘাতের সৃষ্টি হয়নি। আর এই সংবিধানের এই চেরি চরিত্র না থাকায় সেটি সকলের মধ্যে ঐক্যের বন্ধন তৈরিতে সহযোগিতা করেছে। তাই জাতীয় সংহতি বাধার সম্মুখীন হয়নি। 4, জাতীয় ঐক্যবোধ। জাতীয় ঐক্যবোধ গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় ঐক্যের জন্য আবশ্যিক উপাদান। কেননা জাতীয় ঐক্যবোধের প্রচেষ্টা না থাকলে কোনো শাসন ব্যবস্থা
টিকে থাকে না বা টিকে থাকতে পারে না। ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধর্ম, গোষ্ঠী, নৃগোষ্ঠী, সম্প্রদায়ের লোক বসবাস করে। তারা নিজ নিজ ক্ষেত্রে তাদের স্বতন্ত্রতা থাকলেও জাতির স্বার্থে তারা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে গ্রহণ করে এবং ঐক্যের পরিপন্থী কোনো ভূমিকা অবতীর্ণ হয় না। ভারতের প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানে এই ধরনের জাতিগোষ্ঠী থাকলেও তাদের স্বতন্ত্রতা থাকায় তারা জাতীয় ক্ষেত্রে ঐক্যমত পোষণ করে না। কিন্তু ভারতের জনগণ সেক্ষেত্রে ঐক্যমত পোষণ করে বলেই তাদের জাতীয় ঐক্যবোধ তৈরি হয়েছে। আর এই ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তারা ঐক্যের বন্ধনে আবদ্ধ রয়েছে। সংবিধানের প্রতি জনগণের আস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় সংহতির অন্যতম পূর্বশর্ত হল সংবিধানের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও আনুগত্যশীল থাকা। কেননা সংবিধানের প্রতি যদি জনগণের আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, আনুগত্য না থাকে, তাহলে কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতে পারে না। আমরা জানি সংবিধান হচ্ছে একটি জীবন প্রণালী, যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা প্রকাশিত হয়। তাই তো এরিস্টটল বলেছিলেন, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। আর ভারতের সরকার এবং জনগণ এই বোধ অনুসরণ করেছিলেন বলেই স্বাধীনতার অল্প সময়ের মধ্যে তারা একটি সংবিধান প্রণয়ন করেছিলেন। আর এই সংবিধান প্রণয়নের সময় তারা রাজনৈতিক দল, সেনাবাহিনী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আমলাতন্ত্র সহ সকল শ্রেণী, বর্ণ, সম্প্রদায়, গোষ্ঠী সকলের মতামত, ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে তাতে সংযুক্ত করে একটি ঐক্যমত্য প্রকাশ করতে পেরেছেন বলে সংহতি অর্জিত হয়েছে। তাই সরকারের পরিবর্তন হয়েছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের প্রতি আনুগত্যশীল বলে কখনো সংহতি সংকট তৈরি হয়নি। আমরা যদি দেখি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, এই রাষ্ট্রগুলোতে কিন্তু সকল শ্রেণীর স্বার্থকে সমন্বিতভাবে ঐক্যমতে আনতে পারেনি বলে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় সংহতি সংকট ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। 6. সামরিক শাসনের অনুপস্থিতি। গণতান্ত্রিক রাষ্ট্রে সামরিক বাহিনীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। ভারতের সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করলেও কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করে। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ অনেক দেশে সামরিক বাহিনী কারণে অকারণে হস্তক্ষেপ করেছে। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ ধ্বংস হয়েছে। এমনকি সামরিক বাহিনী নতুন দল গঠনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের প্রচেষ্টা করেছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী কখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল বা সরকারি কার্যক্রমে হস্তক্ষেপ করার চেষ্টা করেনি, বরং যে কোনো সংকটময় মুহূর্তে সামরিক বাহিনী ধৈর্যের পরিচয় দিয়ে কেবল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। ফলে জাতীয় সংহতিতে কোনো বাধা বা বিপর্যয় তৈরি হয়নি। 7. ধর্মীয় ঐক্য। ভারত বিশাল রাষ্ট্র এবং বিশাল জনগোষ্ঠী। ভারতে বহু ধর্ম, বর্ণ, গোত্র ও নৃগোষ্ঠীর আবাসস্থল। ভারতের প্রধান ধর্ম হিন্দু, কেননা 1747 সালের 15 আগস্ট সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নিয়ে ভারতের জন্ম হয়েছিল। ভারতের জনসংখ্যা
135.68 কোটি। জনসংখ্যার 83% হিন্দু, 12% মুসলিম, বাকি 5% অন্যান্য ধর্মাবলম্বী। সংবিধান প্রণয়নের প্রথম থেকে ভারত ধর্ম নিরপেক্ষতা অনুসরণ করায় সকল ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। এর ফলে ধর্মীয় ঐক্য ভারতের জাতীয় সংহতিকে সমুন্নত রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। 8, ভাষা ও সংস্কৃতির স্বাধীনতা। ভারতে বহু ভাষা ও সংস্কৃতির লোক বসবাস করে। বর্তমানে 1652টি ভাষা ও লিপির অস্তিত্ব রয়েছে। 20টি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। হিন্দি ভাষা জাতীয় ভাষা হলেও আঞ্চলিক ভাষায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতি বিদ্যমান। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্য তাদের মাতৃভাষা অনুযায়ী তাদের প্রশাসনিক সহ রাষ্ট্রের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছে। আবার জাতীয়ভাবে হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা প্রচলিত রয়েছে। কোনো জায়গায় ভাষাগত সংকট দেখা দিলে ইংরেজির মাধ্যমে সমস্যাগুলোর উত্তরণ ঘটাবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ বা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্যে যে সকল ধর্মের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিকে বা মূল্যবোধকে অনুসরণ করতে পারে। কেন্দ্রীয় সরকার বা প্রাদেশিক সরকার সেই ধর্মীয় রীতিনীতির প্রতি কখনো অবজ্ঞা প্রদর্শন করে না। তার একটি প্রমাণ আমরা দেখতে পাই ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের প্রতি সর্বদা তার দুহাত প্রসারিত করেছে। ফলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো প্রকার ব্যবধান বা ঐক্যের ভাঙ্গন তৈরি হয়নি, যা জাতীয় সংহতিকে অক্ষুণ্ণ রাখছে। 9, জনগণের সচেতনতা। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় ভারতের জনগণ রাজনৈতিকভাবে অধিক সচেতন, যার প্রমাণ পাওয়া যায় রাজনীতির প্রতিটি ক্ষেত্রে সুচিন্তিত ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের এই সচেতনতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারা মনে করে আমরা যদি ঐক্য থাকি, আমাদের মধ্যে যদি উচিত অনুচিত বোধ থাকে এবং সেটি যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রয়াস অব্যাহত রাখি, তাহলে আমাদের রাষ্ট্রের উন্নয়ন সম্ভব, রাষ্ট্রের উন্নয়ন হলে আমাদের উন্নয়ন সম্ভব। আর এই কারণে তাদের মধ্যে বন্ধন বা ঐক্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর এই সচেতনতা যা ভারতীয় জাতীয় সংহতিকে সুদৃঢ় করেছে। 10, আমাদের প্রশাসনিক অভিজ্ঞতা। ভারত একটি বৃহত্তর রাষ্ট্র। দেশ পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আমলাগণ প্রশাসনিক ক্ষেত্রে অধিকতর দক্ষ হওয়ায় রাষ্ট্রের সার্বিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমলাতন্ত্র ও রাজনীতিবিদদের মধ্যে কখনো তিক্ততা সৃষ্টি হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের আমলারা সবচেয়ে দক্ষ, যোগ্য, অভিজ্ঞ এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তাদের সমন্বিত প্রয়াসকে তারা একটি সিস্টেমের মধ্য দিয়ে এনে রাজনীতিবিদদের সহযোগিতা করে, যাতে রাজনীতিবিদরা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। 47 সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত আমলারা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য মনোভাব প্রদর্শন করেনি বা কোনো প্রকার বিভিন্ন অপভূমিকায় অবতীর্ণ হয়নি। আর এর ফলে রাজনীতিবিদ ও আমলাদের মধ্যে কোনো প্রকার তিক্ততার সৃষ্টি হয়নি। আর এর ফলে জাতীয় সংহতিও বিনষ্ট হচ্ছে না। 11, সুগঠিত রাজনৈতিক দল ও নেতৃত্ব। ভারতে বহু জাতির লোক বসবাস করলেও জাতীয় ভিত্তিক দল বিদ্যমান।
এখানে অনেক আঞ্চলিক দল আছে, গোষ্ঠী আছে, শ্রেণী আছে, কিন্তু জাতীয়তাভিত্তিক দলের অঙ্গ শাখা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রদেশের গ্রাম পর্যন্ত অব্যাহত হয়েছে। আর এর ফলে তাদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে, যে নেটওয়ার্কের মাধ্যমে দলগুলো পরিচালিত হচ্ছে। তিনতারের সমাহার বা সেতারের মতো এক জায়গায় টান দিলে সব জায়গা থেকে একই সুর বেরিয়ে আসে। আর দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব পদ অর্জন করতে হয়। সন্ত্রাস চাঁদাবাজির মাধ্যমে যারা কাজ করে তারা কখনো সেখানে নেতৃত্ব অর্জন করতে পারে না। আবার নেতারা সৎ, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল বিধায় সার্বিক ও বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দল রাষ্ট্র পরিচালনায় কোনো অচলাবস্থা সৃষ্টি হয়নি, ফলে জাতীয় সংহতি বিদ্যমান হয়েছে। এখন আমি আরো কিছু কারণ আছে, অন্যান্য কারণে পর্যায়ে পড়ে, সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তা হচ্ছে এক, বৈদেশিক অনুপ্রবেশ প্রভাবে ভারতে বিভিন্ন হিন্দু ধর্ম সহ বিভিন্ন ধর্মের লোকের অনুপ্রবেশ ঘটেছে, কিন্তু আদিবাসীদের গুরুত্ব অত্যধিক বিধায় বিদেশি ভার্সাস আদিবাসীদের মধ্যে কোনো ব্যবধান বা সংঘাত তৈরি হয়নি, কারণ তাদের সংখ্যা হিন্দু বেশি বিধায় ভারতীয় সংস্কৃতির ঐক্যবদ্ধতার ক্ষেত্রে কোনো প্রকার বৈপরীত্য তৈরি হয়নি। আবার অঙ্গরাজ্যগুলো তারা নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বিদেশিদেরকে গ্রহণ করে বিধায় সেখানে কোনো ব্যবধানও তৈরি হয়নি, ফলে জাতীয় সংহতি অক্ষুণ্ণ রয়েছে। প্রদেশের উপর কেন্দ্রের প্রভাব, ভারতের প্রত্যেকটি রাজ্যে প্রদেশগুলো স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকরী করতে পারে, কিন্তু সকল ক্ষেত্রে প্রদেশগুলো স্বাধীন নয়, কারণ কেন্দ্রীয় সরকার প্রদেশের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে। আর এর ফলে প্রদেশগুলো সংযত থেকে কাজ করতে বাধ্য হয়, যার ফলে সংহতি বিনষ্ট হচ্ছে না। পার্লামেন্টের কমিটি ব্যবস্থা, ভারতের জাতীয় সংহতির ক্ষেত্রে কতগুলো কমিটি কাজ করে, বিশেষ করে পার্লামেন্ট, জাতীয় ইন্স্যুরেন্স কমিটি, ফাইন্যান্স কমিটি, মৌলিক অধিকার কমিটি, জাতীয় স্বার্থ সংরক্ষণ কমিটি রয়েছে, এবং তারা সার্বিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ প্রণয়ন করে বলেই সংসদ যথাযথ সিদ্ধান্ত গ্রহণ ও পাশ করতে পারে, যা রাষ্ট্রের সকল শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করতে পারে। ভৌগোলিক অবস্থান, ভারতের বহু জাতির বা বিশাল আয়তন বিশিষ্ট। ভারতের প্রতিবেশী দক্ষিণ এশিয়া অপর রাষ্ট্রগুলির চেয়ে ভারতের ভৌগোলিক অবস্থান খুব উন্নত, কারণ জনগণ কখনো জাতীয় ঐক্যের বাহিরে কোনো সিদ্ধান্ত ঐক্যমত পোষণ করে না। যদিও কয়েকটি রাজ্যে একটি সাম্প্রদায়িক সংঘাতিত জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, কিন্তু সামগ্রিক বিবেচনায় সেটি তেমনটা সমস্যার পর্যায়ে পড়ে না। সাংস্কৃতিক ঐক্য, ভারতের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রে ভারত ঐক্যতার বন্ধনে আবদ্ধ। বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর ভাষা, সাহিত্যের, সংস্কৃতি বিদ্যমান রয়েছে, তথাপিও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে তারা একই মনোভাব পোষণ করে, ফলে সংহতি বিদ্যমান রয়েছে। অর্থনীতির অসম প্রভাবহীনতা, ভারতীয় অর্থনীতির অসম প্রভাবহীনতা নেই বললেই চলে। জাতি ধর্ম নির্বিশেষে তাদের আর্থিক সচেতনতা না থাকতে পারে, কিন্তু তারা মৌলিক ন্যূনতম অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপ করে না, ফলে অসম প্রভাবহীনতা তৈরি তো হয়নি। মূল্যায়ন, ভারতীয় জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সমস্যার পাশাপাশি উত্তরণের জন্য বিভিন্ন পদক্ষেপ লক্ষণীয়। এত সত্ত্বেও ভারতের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আসামে বিদেশি খেদাও আন্দোলন, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, কাশ্মীর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মারাত্মক আকার ধারণ করেছে। সাংবিধানিকভাবে বর্তমানে বিজেপি সরকার হিন্দুত্ববাদ কায়েম করতে গিয়ে হিংসাত্মক কার্যকলাপ বেড়েই চলছে। আসামিদের আন্দোলনের কাছে ভারতীয়তা নথি স্বীকার করলে গোটা দক্ষিণ ভারত সহ অনেক রাজ্যে অসমীয়দের পথ অনুসরণ করতে পারে, যার ফলে সামগ্রিক ক্ষেত্রে বিরাট সংকটের সৃষ্টি হতে পারে। তাই অনেকেই মনে করেন ভারতীয় জাতীয় সংহতির ক্ষেত্রে এক যুগ সন্ধিক্ষণ উপনীত হয়েছে। এই অবস্থা উত্তরণ করতে না পারলে ভারতের ঐক্য সংহতি বিনষ্ট হতে পারে। উপসংহার,
পরিশেষে আমরা বলতে পারি ভারতের জাতীয় সংহতির স্বার্থে রাজনীতি নৈতিক গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করা দরকার। এজন্য সহায়ক রাজনৈতিক সৃষ্টি করা এবং সংস্কৃতিকে শক্তিশালী করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী, সম্প্রদায় নির্বিশেষে সংকীর্ণ আনুগত্যের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে সরকার, বিরোধী দলসমূহ এবং জনগণের মধ্যে সহমত সৃষ্টি করতে হবে। তাই এই উপলব্ধি থেকে ন্যায়ভিত্তিক এবং সামাজিক ও রাজনৈতিক সমতাবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সকলকে সচেষ্ট হতে হবে। তাহলে ভারত ও ভারতভাষী জাতীয় ঐক্য ও সংহতি অভিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারে। তথাপিও এক ধরনের উন্নয়ন চলছে। দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলির চেয়ে ভারতের উন্নয়ন অনেক দূর উন্নত এবং পদ্ধতিগত। তাই লুসিয়ান পাই এর সাথে সুর মিলিয়ে বলতে পারি, অপেক্ষাকৃত বাস্তব ভিত্তি ও দায়িত্বশীল নতুন রাষ্ট্রগুলোর সাথে সম্পৃক্ত বিশ্ব রাজনীতির উন্নয়ন ধীরগতি সম্পন্ন এবং অনিশ্চিত। তথাপিও উন্নয়নের নির্দেশনা অবশ্যম্ভাবী, কেননা সব ধরনের রাজনৈতিক ব্যবস্থাতে স্থিতিশীলতা এবং ন্যায় বিচার বাস্তবে লাভ করা সম্ভব কেবল তখনই যখন ক্ষমতা ও দায়িত্ব স্বীকৃত এবং পরস্পর একত্রিত হয়। তাই আমরা বলতে পারি, ভারতের সরকার এবং জনগণ যদি সকল প্রকার জাতি, ধর্ম, গোষ্ঠ নির্বিশেষে তারা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ধর্ম নিরপেক্ষ নীতি অনুসরণ করে সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে কিন্তু সেখানে জাতীয় সংহতি অক্ষুণ্ণতা অব্যাহত রাখতে সক্ষম হবে। এই প্রবন্ধটি রচনা করতে গিয়ে আমি যে সকল সহায়ক বইয়ের সহায়তা নিয়েছি, ডক্টর আব্দুল ওদুদ মিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজের রাজনীতি, ডক্টর সৈয়দ সিরাজুল ইসলাম উলপুল্লাম নাথ উন্নয়নশীল দেশের রাজনীতি, ডক্টর সৈয়দ সিরাজুল ইসলাম সামাজিক পরিবর্তন উন্নয়নশীল রাজনীতি, ডক্টর ইয়াসুদ্দিন মোল্লা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মোহাম্মদ আবুল কাসেম তুলনামূলক রাজনীতি, লুসিয়ান পাই অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, লুসিয়ান পাই সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্যাল সিস্টেম এবং রজনী কোথারি পলিটিক্স ইন ইন্ডিয়া। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।